আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের প্রথম লাইভ ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা, তোমরা জানো যে চ্যাপ্টার 10-এর স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা, সেইখান থেকে কিন্তু আমরা ডিসকাশন করব। সো সবার আগে একটু কনফার্ম করো যে আমাকে তোমরা দেখতে পারতেছো কিনা এবং আমার কথাকে তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা, এটা একটু এনশিওর করো। দেন হচ্ছে আমরা ক্লাসটাকে শুরু করে দেব। প্রথমত একটু কনফার্ম করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু শিওর করো, দেন তারপরে আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা, আমি একটু ওয়েট করতেছি, সবাই জয়েন হয়ে যাক আমাদের সাথে, তারপরেই আমাদের ক্লাসটা শুরু হবে। সো তার আগে তোমরা যারা আজকে প্রথম ক্লাস করতেছো, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা এই যে এবি ভাইয়া যে ফেসবুক পেজ আছে যেখান থেকে ক্লাসটা হচ্ছে, সেই পেজটাকে তোমরা ফলো দিয়ে দাও সবার আগে। এবং পেজটাকে ফলো দিলে তোমরা পরবর্তী ক্লাসের যে নোটিশগুলো থাকবে বা পরবর্তী ক্লাস নোটিফিকেশন যেগুলো থাকবে, সেগুলো কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, সো এই জন্য ক্লাসটাকে, আমাদের এই পেজটাকে ফলো দিয়ে দাও। এবং পরবর্তী কাজ হচ্ছে তোমাদের তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও আমাদের সাথে এই ফ্রি যে লাইভ ক্লাসটা আমরা আমাদের চলতেছে এইটাতে যেন তারা অ্যাটেন্ড করতে পারে। ওকে, আচ্ছা, এবার একটু কমেন্ট পড়ি। প্রথমে 5 মিনিট একটু কমেন্ট পড়বো যে আসলে কারা আসো, কোথা থেকে আসো একটু জানাবা, কোন জেলা থেকে, বা তোমার এসএসসি বোর্ড আসলে কত, কোন বোর্ড থেকে তুমি ক্লাসটা করতেছো, এটা একটু জানাবা। শাহরিয়ার সাফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা খান, সব ঠিক, ওকে গুড। তারপরে হচ্ছে মারুফ চলে আসছে, প্লিজ প্রেজেন্ট প্লিজ, ওকে ফাইন। মোটামুটি স্টুডেন্টগুলো চলে আসতেছে। তারপরে হচ্ছে শরীফুল ইসলাম চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর কমেন্ট পড়তে চাচ্ছি না, আমরা পড়ায় চলে যাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের সামনে খুব দ্রুত পরীক্ষা শুরু হয়ে যাবে, বেশি দিন কিন্তু আমাদের আসলে হাতে নাই। সো আমরা এখন বেশি সময় নষ্ট করব না। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, মানে তোমার যেই ফ্রেন্ড মনে করো যে পড়াশোনা করতে চায় না, সামনে পরীক্ষা আছে তাই না, তোমার যেই ফ্রেন্ড ব্যাক বেঞ্চার, হ্যাঁ তোমার সবসময় লাস্ট বেঞ্চে বসে, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে, বা তোমার যেই ফ্রেন্ড অনেক বেশি পড়াশোনা করে, তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকেই মেনশন করে দাও, যাতে করে তোমার ফ্রেন্ডরা আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হইতে পারে। ওকে, সো চলো আমরা আহ, আমরা শুরু করে দিই আজকের ক্লাস। পেনটা কই আমার? আচ্ছা, প্রথমত আমরা একটু বলতে চাই যে আমাদের যে এই ক্লাসটা আমরা আজকে নিচ্ছি স্থির তড়িতের উপরে। তোমরা জানো যে স্থির তড়িৎ তোমাদের ফিজিক্সের সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু। সো এইখান থেকে মাস্ট বি তোমরা লিখে রাখো আজকে, যে মাস্ট বি এইখান থেকে তোমরা 10 মার্কসের কিন্তু একটা এমসিকিউ, কি বলে, সিকিউ পাচ্ছ, সৃজনশীল পাচ্ছ। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সো এইখান থেকে তোমরা দুইটাও কিন্তু পাইতে পারো আশা করা যায়, ঠিক আছে, বা একটাই পাবো আর কি, দুইটা পাবো না, একটাই পাবো, আমরা ধরে নিচ্ছি এটা। সো এই এই যে এখান থেকে যে একটা আমাদের সিকিউ হবে বা সৃজনশীল হবে, এই সিকিউটা যদি তোমরা এই ক্লাসগুলো করো, তাহলে আমি তোমাদের বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এই সিকিউটা তুমি ইজিলি স্মুথলি তুমি কিন্তু সলিউশন করতে পারবা। নট অনলি শুধু সিকিউ, আমি আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করে দিব কিছু, এবং সূত্র নিয়ে আলোচনা করে দেব। এবং এই ক্লাসে আমরা দেখব হচ্ছে মাত্র 10টা, তোমাদেরকে 10টা বা 9টা আমি তোমাদের বা হচ্ছে জ্ঞানমূলক দেব, যে 10টা বা 9টা জ্ঞানমূলক তোমরা যদি মুখস্থ করো, তাহলে এর বাইরে থেকে জ্ঞানমূলক আসবে না। ধরে রাখো, এর বাইরে থেকে কোনো জ্ঞানমূলক আসবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করে দেই আমাদের ফাইনাল সাজেশন এবং সলিউশন বা সমাধান। আমরা কিন্তু শুধু সাজেশন দিচ্ছি না, আমি কিন্তু তোমাদের সাজেশন দিচ্ছি, প্লাস হচ্ছে সাজেশনগুলোর সলিউশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সো এই জন্য আমি চাই যে তোমরা ডেডিকেশন নিয়ে ক্লাসটা করবা, ক্লাসে আসবা বা চলে যাবে, এরকম যেন না হয়। ওকে, সো চলো আমরা আজকের প্রথম মার্কসের জন্য জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হইতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন কি কি প্রশ্ন হইতে পারে, এইগুলো আমরা আজকে দেখব। এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকে সূত্রগুলোও দেখাই দেব, যে কোন প্রশ্নের আসলে কোন সূত্র হয়। ওকে, সো সূত্রগুলোও কিন্তু আমরা দেখব। আচ্ছা, সো চলো প্রথমত হচ্ছে আমরা যেই প্রশ্নটা দেখব, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র আসলে কাকে বলে, এইটা আমাদের হচ্ছে প্রথমে জানতে হবে। ওকে, সো তড়িৎ ক্ষেত্র এই সংজ্ঞাটা মুখস্থ করে নিবা, আমি তারপর তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ বলের প্রভাব বিদ্যমান থাকে,
তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে নিবা তোমরা, কিন্তু আমি একটু বেসিক বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এই সূত্র মানে সংজ্ঞাটা আসলে কিভাবে আমরা করি। দেখো, তড়িৎ ক্ষেত্র জিনিসটা হচ্ছে একটা এরিয়া বা একটা এলাকা। ক্ষেত্র মানেই হচ্ছে এটা একটা কি, এটা একটা এলাকা বা এটা একটা এরিয়া, ঠিক আছে, ক্ষেত্র। এবং এটা কিসের এরিয়া বা কিসের এলাকা? যেই এলাকা জুড়ে বা যেই এরিয়া জুড়ে তোমার এই যে একটা এরিয়া আমি গোল দিয়ে দিলাম, এই এরিয়া জুড়ে যদি বাহির থেকে কোনো একটা তোমার চার্জ বা কণা বা ইলেকট্রন এটা যদি এই এরিয়ার মধ্যে চলে আসে, তাহলে এই কণাটা যেই পরিমাণ তোমার বল অনুভব করবে, যে পরিমাণ বল অনুভব করবে, আকর্ষণ বিকর্ষণ একটা বল অনুভব করবে, এই আকর্ষণ বিকর্ষণ বলকেই আমরা বলতেছি হচ্ছে, বা এই এরিয়াকে আমরা বলতেছি হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের তড়িৎ ক্ষেত্রের ব্যাপার চলে গেল। এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের যেটা মুখস্থ করতে হবে ক মার্কসের জন্য, সেটা হচ্ছে 1 কুলম্ব কাকে বলে? 1 কুলম্ব। আচ্ছা, এটা কিন্তু পড়তে হলে একটু সূত্র জানতে হবে, তাই না? তো সূত্রটা কি এটা আমরা একটু পরে দেখতেছি, আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই। 1 কুলম্ব হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড ধরে বা 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ বা হচ্ছে কারেন্ট বা হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই প্রবাহিত চার্জের যে পরিমাণটা, যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, এই পরিমাণকে আমরা বলতেছি হচ্ছে 1 কুলম্ব। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো এখানে আমার একটা তার আছে, একটা বিদ্যুৎ পরিবাহী তার, বিদ্যুৎ পরিবাহী। এই বিদ্যুৎ পরিবাহীর মধ্য দিয়ে আমি যদি বলি যে টি সময়ে এইখান দিয়ে, টি সময়ে এইখান দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হয় কি পরিমাণ? ধরলাম হচ্ছে আই পরিমাণ। তো টি সময়ে যদি এইখান দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে এইখানে তোমার চার্জের যে পরিমাণটা সেটাই হচ্ছে তোমার 1 কুলম্ব, যাকে আমরা বলছি হচ্ছে সি দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, তোমরা যারা এখানে যেহেতু তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস, তাই না, যাদের লং সিলেবাস ছিল বা সম্পূর্ণ সিলেবাস ছিল, তাদের কিন্তু একটা চ্যাপ্টার ছিল চলতড়িৎ। সো সেই চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা আমরা কিন্তু পড়ছি যে তড়িৎ প্রবাহ কাকে বলে। সো এইখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করে নিবা। যদি এইখানে 1 সেকেন্ডে তোমার 1 অ্যাম্পিয়ার, আয়ের পরিমাণ কি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমি বলবো হচ্ছে 1 কুলম্ব। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ড ধরে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 কুলম্ব পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা বলবো হচ্ছে তাকে 1 কুলম্ব। বোঝা গেছে? আচ্ছা, তোমরা একটু বলো যে ক্লিয়ার কিনা, তোমরা একটু ক্লিয়ার কিনা, সংজ্ঞা দুইটা একটু বলো, তারপরে আমি পরের সংজ্ঞায় চলে যাব। তাহলে কুলম্ব যে সংজ্ঞাটা, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। মাত্র 10টা সংজ্ঞা আমি কিন্তু তোমাদের দিচ্ছি, বেশি দেবো না, কারণ বেশি দিয়েও লাভ নাই, বেশি তো আসলে পড়াশোনা করার সময় নেই আমাদের, তাই না? আমাদের বেশি দিয়েও লাভ নাই, যেইগুলো অ্যাকুরেট পরীক্ষাতে আসার মতো ওই রকম সংজ্ঞাই কিন্তু তোমাদেরকে আমি সাজেশন আকারে দিয়ে দিচ্ছি। এখন বলো আচ্ছা ক্লিয়ার কিনা জিনিসটা। এরপরে চলো আমরা 3 নাম্বার সংজ্ঞাতে চলে যাচ্ছি। 3 নাম্বার সংজ্ঞাটা কি? 3 নাম্বার সংজ্ঞা হচ্ছে কুলম্বের সূত্র আসলে কি। কুলম্বের সূত্র এইটা 3 স্টার দিয়ে রাখবা তোমরা। এটা তোমরা কি দিবা? এটা তোমরা 3 স্টার দিয়ে রাখবা। কুলম্বের সূত্র, দেখো কুলম্বের সূত্র এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা নট অনলি ক, এটা খতেও আসতে পারে, এই জন্য কিন্তু ভালোভাবে একটু মুখস্থ করবে, এবং আমি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। প্রথমে দেখো আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, দেন আমি ব্যাখ্যায় চলে যাব। কুলম্বের সূত্র হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওই দুইটা আদানের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, যারা বোঝো নাই কোনো সমস্যা নাই, আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাতে আমরা দুইটা আদান নেব, আহিত বস্তু নেব। ধরো এইটা একটা আহিত বস্তু যার চার্জ আমি বললাম হচ্ছে Q1, এবং আরেকটা আহিত বস্তু আমি এখানে নিচ্ছি যার চার্জ আমি বলতেছি হচ্ছে Q2। ঠিক আছে, সো এবং এই দুইটা চার্জের ঠিক কেন্দ্র থেকে, ঠিক সেন্টার থেকে মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমি বলতেছি হচ্ছে ধরো আর। অনেক বই দেখবা এখানে কিন্তু ডি বলছে, তাই না? সো আমরা আর ধরে নিচ্ছি, এটা হচ্ছে আর। এখন এখানে কি বলছে কুলম্ব? কুলম্ব বলছে যে এই যে দুইটা চার্জ, দুইটা আহিত বস্তু, এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলের মান, ওইটা কি হবে? এইটা হবে হচ্ছে, এই যে আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে এফ, এই বলের মান হবে হচ্ছে দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারবো হচ্ছে Q1 আর হচ্ছে Q2 এর গুণফল, এটা হচ্ছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এর সমানুপাতিক। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি।
এরপরে আর কি বলছে, এবং বলছে এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কত? আর। তাহলে দূরত্বের বর্গ মানে কি আর স্কয়ার, এবং ব্যস্তানুপাতিক মানে কি 1/r স্কয়ার। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি। ওকে, এখন আসো দেখো একটু সূত্রের সাথে মিলাও তো। আমি যেই এখানে সূত্রটা এখানে পড়লাম একটু মিলাও। এখানে কি বলছে যে দুইটি আহিত বস্তুর মধ্যে, তাইলে আমাদের এখানে দুইটি আহিত বস্তু কিন্তু অলরেডি আছে। এই যে একটা Q1, এই যে একটা Q2, দুইটি আহিত বস্তু। এই আহিত বস্তুর মধ্যে কি বলছে, ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান। তাহলে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল কোনটা? এই যে F হচ্ছে সেই ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল। ঠিক আছে, এই বলের মান কত হচ্ছে? এই বলের মান হচ্ছে তোমার এই তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে আদানদ্বয়ের গুণফল দেখো Q1 এবং Q2, এই যে গুণফল, এদের গুণফলে কি সমানুপাতিক। এবং তারপরে কি বলছে, তারপরে বলছে যে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্ব আসলে কত দেখো, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, এবং এদের বর্গ আর এর বর্গ আর স্কয়ার, এবং যখন ব্যস্তানুপাতিক বলবে তখন আমরা হচ্ছে 1/r স্কয়ার দিয়ে দেব। ঠিক আছে, এখন এই যে দুইটা সমীকরণ পাইলাম, এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে F সমানুপাতিক Q1, তারপরে হচ্ছে Q2, আর হচ্ছে এখানে আর স্কয়ার। ঠিক আছে, সো তুমি এখানে কি করবা, সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিবা, এখানে চলে আসবে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে চলে আসবে। কে এর ভ্যালুটা কি পরে আসতেছি আমরা, Q1 Q2 আর স্কয়ার। তাহলে কে হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন আসো এই যে সমানুপাতিক ধ্রুবক এর একটা কিন্তু মান আছে, এর মান আমরা মুখস্থ করব। এটা মুখস্থ করব, এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹, এটা হচ্ছে এই জিনিসটার মান। এখন তোমাদের মানে মনে রাখার জন্য বা জানার জন্য আমি একটু অ্যাডভান্স জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে কে, এটা কিন্তু একটা ধ্রুবক, এর আরেকটা কিন্তু মান আমরা লিখি, সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। এই যে ইর সাথে আমি যে একটা গোল্লা দিয়ে দিছি, এর একটা নাম আছে, একে বলে ইপসাইলন নট। এটাকে কি বোঝায়, এটাকে বোঝায় বেদনযোগ্যতা। এটা নিয়ে আসলে এখন আলোচনা করার কোনো দরকার নাই, এটা ইন্টারমিডিয়েটে গিয়ে এগুলো পাবা। ওকে, আচ্ছা, তাইলে এই কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 9 ইন্টু 10⁹। বোঝা গেছে? আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, আমাদের সূত্র হচ্ছে এইটা, আমাদের সূত্র হচ্ছে তোমার এই F ইকস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা আমাদের সূত্র। তোমরা একটু কমেন্ট করো যে আসলে এই সূত্রটা তোমরা বুঝছো কিনা, যে কিভাবে আসলে আমরা কুলম্বের মানে সূত্র থেকে এরকম একটা ইকুয়েশন নিয়ে আসছি। একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা, সিয়াম বলছে যে একক কি কুলম। দেখো বলের একক কিন্তু নিউটন, এই যে বলের এককটা আমরা পড়তেছি, বলের একক তো নিউটন, এটা তো আর কুলম না। ঠিক আছে, কুলম কোনটার একক, এই যে কিউ, এই যে কিউ আমরা পড়তেছি চার্জ, এর একক হচ্ছে কুলম। আর এই যে আর ব্যাসার্ধ, এর একক হচ্ছে মিটার, এর একক হচ্ছে কি মিটার। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝছে, ফাইন গেল এটা। আচ্ছা চলো তাইলে আমরা কি কি করলাম, আমরা হচ্ছে কুলম্বের সূত্র পড়ে ফেললাম। এরপরে আসো আমরা 4 নাম্বারটাই চলে যাচ্ছি। 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে। তড়িৎ তীব্রতা, সো তড়িৎ তীব্রতা এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও আমাদের কিন্তু খুব ভালোভাবে আহ, মনে রাখতে হবে। সো তড়িৎ তীব্রতাটা আমি আগে সংজ্ঞা পড়ে নিই, দেন আমি ব্যাখ্যায় চলে যাব। তড়িৎ তীব্রতা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক, একটু মাথায় রাখবা, একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পরিমাণ তড়িৎ বল অনুভব করে তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ তীব্রতা। এখন আসো যে ভাইয়া তড়িৎ তীব্রতার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি তড়িৎ, এটাকে বলি কি প্রাবল্য। সো তড়িৎ তীব্রতাকে আমরা কিন্তু আরেকটা নামে চিনি, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। একটু মাথায় রাখবা, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য একই জিনিস, মনে করো যে ইন্ডিয়ার ভারত এরকম আর কি। সো চলো আমরা এখন এই সংজ্ঞা থেকে আমরা একটু থিওরি বোঝার চেষ্টা করি। থিওরিটা কি, থিওরি হচ্ছে, খেয়াল করে দেখো যে আমরা কি বলছি, তড়িৎ তীব্রতা কি বলছিলাম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এটা একটা তড়িৎ ক্ষেত্র আমি চিন্তা করি, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বাহির থেকে, ধরো এইখানে আমার একটা একক ধনাত্মক চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে কিউ। সো এই চার্জকে তুমি যদি এই জায়গাতে নিয়ে আসো,
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসো, নিয়ে আসার ফলে এই চার্জটা যখন এইখানে চলে আসবে, এইখানে আসলে এই চার্জ কি করবে, একটা সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে যেই আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতেছে তাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। যেমন ধরো এক্সাম্পল দেই, আমাদের বাড়িতে যখন মেহমান আসে, তাই না? সো মেহমান যখন আসে, সো মেহমান আসলে কি ফিল করে, মেহমান ফিল করে যে তারা আমাকে সম্মান করতেছে নাকি তারা আমাকে আমাকে অপমান করতেছে। তাহলে সম্মানটা হচ্ছে পজিটিভ এবং অপমান যেটা এটা হচ্ছে নেগেটিভ। আর আমাদের যে বাড়িটা, আমাদের বাড়িতে আসছে, আমাদের এই বাড়িটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। আর যেই মেহমান বাহির থেকে আসছে সে হচ্ছে একটা একক ধনাত্মক চার্জ। ঠিক আছে? তাহলে এই আমি মেহমানকে আপ্যায়ন করব নাকি আমি মেহমানকে লাঠিতে পিটাবো, এইটা কিন্তু ডিপেন্ড করতেছে, এইটাই হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য বা হচ্ছে তড়িৎ তীব্রতা। বোঝা গেছে? তো চলো আমরা এখন এইটার সূত্রটা দেখি। সূত্র আসলে কি? এটা সূত্র হচ্ছে, আমরা জানি যদি তোমার কিউ পরিমাণ চার্জ এইখানে আসার ফলে, এখানে আসার ফলে যদি এফ পরিমাণ সে বল অনুভব করে, তাহলে আমরা বলি হচ্ছে ই তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য দিয়ে প্রকাশ করা হয়, মানে ই কে ই কষ্ট হচ্ছে এফ বাই কিউ। ই কষ্ট কি? ই কষ্ট হচ্ছে এফ বাই কিউ। বুঝতে পারছো? ই কষ্ট হচ্ছে এফ বাই কিউ। সো এইটা হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের বেসিক সূত্র। এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করলে আরেকটা সূত্র আসে, এখানে দিয়ে দেই সেটা। এই যে এফ যেটা, এই এফটা আসলে কি, একটু আগে পড়ছি কুলম্ব সূত্র, তোমরা তো দেখছো নাকি? এই এফটা হচ্ছে আমাদের কুলম্ব সূত্র। এই যে এই জিনিসটা এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাইলে খেয়াল করো একটু ঘটনা, যে যদি আমাদের এইখানে কিউ পরিমাণ একটা চার্জ অলরেডি থাকে, তাই না? তাইলে এইখান থেকে তুমি এখানে নিয়ে আসছো, তাহলে এইখানে একটা কি আছে, বা এটা তো বাদ দাও, এইখানে যখন তুমি নিয়ে আসছো তো এইখানে একটা কি পরিমাণ চার্জ কিন্তু ছিল, তাহলে এর সাথে এর একটা দূরত্ব পাওয়া যায় আর, তাই না? দূরত্ব পাওয়া যাবে আর। আচ্ছা, তাইলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, কে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কিউ ছিল, আর একটা কিউ তুমি বাহির থেকে নিয়ে আসছো, ঠিক আছে? এবং এদের মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে আর। তাহলে যদি আমরা এখানে আর দিয়ে দেই, বোঝা গেছে? আর কিউ তো নিচে একটা আছেই, আমি যদি এখানে একটা কিউ দিয়ে দেই, এই কিউটা তো আছেই নিচে, তাহলে খেয়াল করো এ কিউ এবং এ কিউ কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তখন সূত্র দ্বারাই হচ্ছে কে কিউ বাই আর। তাহলে আমাদের ফর্মুলা হবে হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর। আমাদের কিন্তু দুইটা ফর্মুলা অলরেডি আমরা কি গেছি, পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু এফ বাই কিউ, আর একটা হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই আর, না সরি আর স্কোয়ার। সূত্র থেকে আসছিল আর স্কোয়ার। বোঝা গেছে? একটু কমেন্ট করো যে এটা বুঝছো কিনা, একটু কমেন্ট করো যে এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা, যে কিভাবে এটা বের করলাম। আচ্ছা, সো নাজিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কমেন্ট আমরা একটু আস্তে আস্তে পড়বো। আগে এটা বলো যে তোমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও তাইলে আমি পরেরটাই চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জকে আনতে যেই পরিমাণ, মানে আনার ফলে তোমার ওই চার্জটা যেই পরিমাণ বল অনুভব করতেছে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। ওকে, আচ্ছা, ওকে, এর সামনে বলছে বুঝছি। ওকে, ফাইন। সো চলো আমরা এর পরের সংজ্ঞাতে চলে যাব। 5 নম্বর সংজ্ঞা হচ্ছে তড়িৎ বলরেখা কাকে বলে, বা তড়িৎ বলরেখা এই জিনিসটা আসলে কি। এটাও মোটামুটি আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ করতে হবে। সিয়াম বলছে বুঝতে পারছি, ঠিক আছে। তোমরা একটু কমেন্ট করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, কমেন্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে আমাদের এখানে ফ্রি ক্লাস চলতেছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও যারা পড়াশোনা করতে চাও না। হ্যাঁ, সামনে পরীক্ষা আছে, আর মাত্র ধরো 50 দিন কিন্তু তোমাদের নাই হাতে। এখন পড়াশোনা করার সময়, এখন যদি পড়াশোনা না করো তাইলে কিন্তু প্যারা খাই যাবা, ঠিক আছে? সো একটু একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, এরপরে আসো তড়িৎ বলরেখা আসলে কি। তড়িৎ বলরেখা হচ্ছে, এইখান থেকে যদি আমরা বলি যে তড়িৎ ক্ষেত্রের একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যেই পথ পরিভ্রমণ করে তাকে আমরা বলি তড়িৎ বলরেখা। খেয়াল করে একটা জিনিস, তড়িৎ ক্ষেত্র অবশ্যই থাকতে হবে এবং সেই জায়গায় একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে। ধরো আমি যদি এই জায়গাতে চিন্তা করি, এটা তো আমি ইয়া করে ফেলছি, ধরো এই জায়গাতে চিন্তা করি যে আমি একটা, কই গেল, হ্যাঁ,
ধরো আমি একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, এটা একটা আমার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি এখানে একটা পজিটিভ চার্জকে মুক্তভাবে ছেড়ে দেই, মুক্তভাবে ছেড়ে দেই, একটা পজিটিভ চার্জকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দেই, তাহলে কি হচ্ছে, এই চার্জটা যে কোনো দিকে যেতে পারে, হয় সেই দিকে যাবে, হয় সেই দিকে যাবে, হয় সেই দিকে যাবে। এখন এই চার্জটা যে কোনো দিকেই যেতে পারে। এখন যেদিকেই যাক, এই চার্জটা যেই পথে গতিশীল হচ্ছে বা পরিভ্রমণ করতেছে, ওই পথকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি পথ, তড়িৎ বলরেখা। ঠিক আছে, মানে বল যেই রেখা দিয়ে বা যেই রেখা বরাবর অগ্রসর হয়, ওই রেখাকে আমরা বলি বা ওই পথকে আমরা বলি হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের। এরপরে চলো আমরা পরের সংজ্ঞায় চলে যাব। পরের সংজ্ঞা হচ্ছে কি তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা কি? তড়িৎ বিভব হচ্ছে দেখো, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ কি বলে, বিভব। সো দেখো আমরা এটাও যদি একটু এখান থেকে বুঝে আসি যে তড়িৎ বিভব জিনিসটা আসলে কি। প্রথমত হচ্ছে এটা একটা তড়িৎ ক্ষেত্র আমরা চিন্তা করতেছি, এবং এইখান থেকে অসীম দূরত্ব থেকে, ধরো এইখান থেকে একটা পজিটিভ চার্জকে আমরা কি করতেছি, আমরা এই জায়গাতে নিয়ে আসতে চাচ্ছি, কোথায়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, সো এই বিন্দুতে সে চলে আসছে, অলরেডি সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলে আসছে। এখন চলে আসার পর এই চার্জটা, এখানে একটা বস চার্জ আছে, বস চার্জ। সো এই বস চার্জটা কি করবে, বস চার্জটা হচ্ছে এই চার্জকে একটা কি দেবে, একটা মানে আকর্ষণ বিকর্ষণ করবে, আমরা জানি এটা। কিন্তু বিভবটা আসলে কি, বিভবটা হচ্ছে তোমার এই পয়েন্ট থেকে ঠিক এই পয়েন্টে চার্জকে নিয়ে আসতে যেই পরিমাণে কাজ করা লাগছে, অবশ্যই কাজ করা লাগছে, কাজ না করলে তো দূর থেকে একটা জিনিস কোনো সময় আসবে না। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগছে, ওই পরিমাণটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞা লিখি বা আমরা একটা এখান থেকে থিওরি নিয়ে আসতে পারি। একটা থিওরি হচ্ছে যে ভি ইকুয়ালস টু, তড়িৎ বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। সো ভি ইকুয়ালস টু হচ্ছে তোমার ডব্লিউ বাই কিউ। তাইলে যদি কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমরা বলি হচ্ছে ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এখন এখান থেকে আমরা যদি সূত্র নিয়ে আসি আর একটা, মাত্র যেটা বললাম সেটা হচ্ছে ডব্লিউ, এটাকে লেখা যায় হচ্ছে এফ এস। তোমরা যারা কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা পড়ছো তোমরা জানো কাজের সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। কিন্তু এখানে এফ এস না বলে, যেহেতু এখানে একটা আর আছে, তার মানে আমরা এইখানে এস এর পরিবর্তে আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে একটা আর ইউজ করব। তাহলে এফ আর, নিচে কি হবে, নিচে হচ্ছে আমাদের সেই কিউ। তাহলে দেখো এখান থেকে যদি আবার আমরা কুলম্বের সূত্রটাকে বসিয়ে দেই, এফ এর ভ্যালু কত, কিউ কে, তারপরে বড় হাতের কিউ বস চার্জ, এবং বাহির থেকে যেটা আসছে আমাদের অতিথি চার্জ, এবং নিচে কি হবে একটা আর স্কয়ার, আর এখানে একটা আর অলরেডি কিন্তু আছে, আর নিচে হচ্ছে আমাদের কি, কিউ। তাহলে দেখো এই কিউ তো আগের মতো কাটাকাটি চলে যাবে, এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর চলে যাবে। তখন আমাদের সূত্র দাঁড়াবে হচ্ছে ভি সমান সমান, উপরে থাকবে হচ্ছে কে, উপরে থাকবে এখানে কে তো থাকবেই, উপরে থাকবে হচ্ছে কিউ, আর নিচে থাকবে হচ্ছে আর। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের আরো একটা তড়িৎ বিভবের সূত্র, তড়িৎ বিভবের সূত্র। বোঝা গেছে? সো এই দুইটা সূত্র কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো এটাও একটু মাথায় রাখো। আচ্ছা, লং টাইম ক্লাস করেন, আচ্ছা লং টাইম ক্লাস হবে, সমস্যা নেই, আজকে একটু শর্ট টাইম হবে, আজকে আসলে লং টাইম হবে না, বুঝতে পারছো? তোমরা একটু কমেন্ট করো যে ক্লাসটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ, এই কিভাবে সূত্রটাকে নিয়ে আসছি এটা তোমরা ক্লিয়ার কিনা এইটা একটু বলো। তাহলে আমরা হচ্ছে 6টা আমরা সংজ্ঞা করে ফেলছি। আমরা বললাম এখন তড়িৎ বিভব কি। ওকে, আচ্ছা, সো এরপর চলো তোমরা একটু কমেন্ট করতে থাকো ক্লিয়ার কিনা, যদি কোনো আস্কিং থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি কিন্তু এটা তোমাদেরকে বলবো, সমস্যা নেই। সো এখন আসো যে আমাদের এটাও শেষ হয়ে গেল তড়িৎ বিভব। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় লাস্টের দিকে চলে আসছি, আমরা আসলে 60টা করে আর কি, মানে আধা ঘন্টা করে আমরা ক্লাস নেওয়ার প্ল্যান করছিলাম। সো আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিতে চাই, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে একটু ফ্রেশ পেজে যাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আগামী মাসের মার্চের 10 তারিখ, বলতে পারো হচ্ছে 10 মার্চ, মার্চের 10 তারিখ থেকে তোমার এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের তোমার 10 তারিখ, এই এক মাস, তোমাদের তো পরীক্ষা হচ্ছে 21 তারিখে হবে তাই না? সো এই এক মাসে আমাদের একটা এ প্লাস প্রস্তুতি প্রিপারেশন, এ প্লাস তোমার একটা প্রস্তুতি কোর্স শুরু করব, এ প্লাস প্রস্তুতি কোর্স।
শুধু কার জন্য? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, লেখা বোঝা যাচ্ছে না, কেমিস্ট্রি। ওকে, সো এই যে আমাদের এক মাসের যে প্রোগ্রামটা হবে এ প্লাস প্রস্তুতি প্রোগ্রামটা, যাদের মনে করো সিলেবাস কমপ্লিট হয় নাই বা পুরোপুরি কমপ্লিট হয়েছে কিন্তু এখন রিভিশন বাকি আছে, বা যারা রিভিশন মানে হয়ে গেছে তারপরেও তোমরা আরো ভালোভাবে ম্যাথগুলোকে বা প্র্যাকটিস করতে চাচ্ছ, সবার জন্যই হচ্ছে এই কোর্সটা। আমরা এক মাসে ফিজিক্সের উপরে ক্লাস নেব হচ্ছে আমরা 15টা, এবং কেমিস্ট্রির উপরে ক্লাস নেব হচ্ছে আমরা 15টা, টোটাল 30টা ক্লাস হবে। সো এই 30টা ক্লাস, আমরা এই 30টা ক্লাসের মধ্যে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির যত ধরনের সিকিউ আছে, এমসিকিউ আছে এবং শর্ট সাজেশন দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব এই এক মাস। সো যারা এই প্রোগ্রামে যুক্ত হইতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করতে পারো। এই প্রোগ্রামের অনলি কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য আমার হচ্ছে 700 টাকা করে, ঠিক আছে, 2টা সাবজেক্ট 700 টাকা করে করছি। সো তোমরা যদি ভর্তি হইতে চাও হইতে পারো, আমার সিট একদমই কম, মাত্র 50টা। কারণ আমি বেশি পোলাপান নিয়ে কোর্স করাবো না, বেশি পোলাপান নিয়ে কোর্স করাইলে শেখা হয় না, এই জন্য 50 জন নিয়ে আমি ক্লাস শুরু করব। ওকে, সো যারা জয়েন হইতে চাও তোমরা 10 তারিখের আগেই আমার সাথে যোগাযোগ করবা। সিট বুক হয়ে গেলে কিন্তু পরে আমি আর কিছু করতে পারবো না। ওকে, সো চলো তাহলে আমরা এখন পড়ায় চলে আসি, অ্যানাউন্সমেন্ট শেষ, পড়ায় চলে আসি। তাহলে আমরা তড়িৎ বিভব এটা কিন্তু লিখে ফেললাম বা মুছে করে ফেললাম, পড়ে ফেললাম। এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে লাস্ট দুইটাই আমার এখানে তোমার জ্ঞানমূলক আছে। একটাকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ এটা কি? এটা হচ্ছে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে আমরা বলতেছি কি, তড়িৎ আবেশ। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো এইখানে একটা বস্তু আছে এবং এখানে একটা বস্তু আছে, দুইটা বস্তু দূরে আছে কাছাকাছি নাই। এখন তুমি যদি একটা কাজ করো, এই এই বস্তুটা আমি বললাম আহিত, এই বস্তু হচ্ছে আমাদের আহিত, আর এই বস্তু হচ্ছে আমাদের অনাহিত, ঠিক আছে। এখন এই দুইটা বস্তুকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসতেছি, এটাকে একটু এদিকে নিয়ে আসতেছি, অথবা এইটাকে একাই এদিকে নিয়ে আসতেছি, মানে সংস্পর্শে নিয়ে আসি, তাহলে দেখা যায় এই অনাহিত বস্তুটা আহিত বস্তুর কাছাকাছি এসে সেও আহিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিস্টেমটা, যে একটা অনাহিত বস্তু আহিত বস্তু হয়ে যাচ্ছে আহিত বস্তুর জন্য, এই সিস্টেমকে আমরা বলতেছি হচ্ছে তোমার তড়িৎ আবেশ। ওকে, আচ্ছা, আই থিঙ্ক জিনিসটা তোমাদের ক্লিয়ার, তড়িৎ আবেশটা কি। যেমন ধরো একটা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে মিশে মিশে কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, অথবা একটা খারাপ ছেলে একটা ভালো ছেলের সাথে মিশে মিশে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সো এটাই হচ্ছে বেসিকলি আমাদের তড়িৎ আবেশের কনসেপ্ট। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা এই চ্যাপ্টারের লাস্ট যে জ্ঞানমূলকটা আসবে তোমাদের পরীক্ষাতে আসার মতো, এই একটা জ্ঞানমূলক দিয়েই আজকের ক্লাসটা আমরা কিন্তু শেষ করে দেব। সো এইটা হচ্ছে ধারক কাকে বলে, বা ধারকত্ব একই জিনিস নর্মালি দুইটা। সো ধারক কি? ধারক হচ্ছে কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ তোমার রেখে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করার যে যান্ত্রিক প্রক্রিয়া বা কৌশল, একেই আমরা বলি হচ্ছে তোমার ধারক, ঠিক আছে। সো আমি আবার একটু বলতেছি, ভালো করে বোঝো। এইখানে আমাদের কি করতে হবে, কাছাকাছি আমরা দুইটা পরিবাহী স্থাপন করব। ধরো আমি একটু এইদিকে নিয়ে যাই, কাছাকাছি দুটো পরিবাহী, ধরো এই পাশে একটা পরিবাহী আমি স্থাপন করে দিলাম, ঠিক আছে, এবং এই পাশে কি করলাম, একটা পরিবাহী স্থাপন করে দিলাম, এবং এই দুইটা পরিবাহীর মাঝে, এইটার পরিবাহীর মাঝে আমি একটা অন্তরক পদার্থ দিয়ে দিচ্ছি, একটা অন্তরক একটা পদার্থ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে এই যে দুইটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কি হবে, এই দুটো পরিবাহীর মধ্যে তোমার একটা যান্ত্রিক কৌশল হবে। সো এই যান্ত্রিক কৌশলের মাধ্যমেই আমরা এইখানে কি পাবো, শক্তি সঞ্চয় করব। এর মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে, এর মধ্যে কিছু শক্তি সঞ্চয় হবে। সো এই শক্তি সঞ্চয় করার যে পদ্ধতি, এইটাকেই বা কৌশল, এটাকে আমরা বলতেছি কি, আমরা বলতেছি হচ্ছে ধারক। ওকে, আচ্ছা, সো এইটা থেকে কিন্তু আমাদের সূত্র আসে কিছু। সূত্রগুলা কি হবে দেখো, সূত্র হচ্ছে আমরা ধারককে বেসিক্যালি প্রকাশ করি হচ্ছে সি দিয়ে। তো সি সমান সমান আমাদের সূত্র হচ্ছে তোমার কিউ বাই ভি, সি সমান সমান কিউ বাই ভি। অর্থাৎ যদি আমাদের ওই ওই যে পরিবাহীগুলো বললাম, ওই পরিবাহীর মধ্যে যদি তোমার এই বিভব পার্থক্য ভি হয় এবং ওই পরিবাহীর মধ্যে কিউ পরিমাণ চার্জ জমা থাকে, তাহলে তার ধারক হবে হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। বুঝে গেছে? আচ্ছা, এবং এইখান থেকে কিন্তু আমরা
আর একটা সূত্র পাই, সেটা হচ্ছে সি কস টু আর ডিভাইডেড বাই হচ্ছে কে। এটা মাথায় রাখবা। আর কি, আর হচ্ছে ধরো যদি একটা ধারক চিন্তা করি আমরা, এইটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এই দুই পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এই পরিবাহীর যে ধারক সেটা হচ্ছে আর ইকস টু বা সি কস টু হচ্ছে আর বাই কে। ওকে, আচ্ছা, এবং যেটা প্রথম যেটা বললাম, এইটা হচ্ছে যে এইটার বিভব পার্থক্য যদি ভি হয়, এটা ধরো ভি এ, এটা ধরো ভি বি, তাহলে বিভব পার্থক্য যদি এটা হয়, তাহলে আমরা, এবং এর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে আমরা বলবো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্র হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। এই সূত্র দিয়েও কিন্তু আমাদের অনেক অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা, একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করো, যদি কোনো প্রবলেম হয় বলতে পারো আমাকে। আচ্ছা, রোটন বলছে ম্যাথ করাবেন না স্যার। আচ্ছা, যেহেতু তোমাদের হচ্ছে সময় মাত্র 10 দিন, মানে এক মাসের কোর্স, সো এক মাসের কোর্সে ম্যাথটা আসলে আমরা করিয়ে সারতে পারবো না। এই জন্য আসলে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি শুরু করতেছি, ম্যাথটা আপাতত আমরা করবো না। যদি কিছু সময় বেশি থাকতো তাহলে আমরা ম্যাথে ফোকাস করতে পারতাম। ঠিক আছে, আমরা ম্যাথে ফোকাস করতে পারবো না এখন আসলে। আচ্ছা, এমসিকিউ এক্সাম শুরু হবে আবার, সমস্যা নাই। এমসিকিউ এক্সাম হবে ইনশাল্লাহ একটু পরে, মানে আমাদের হয়তো বা অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে। তোমরা গ্রুপে থাকো, গ্রুপে ফ্রেন্ডদের মেনশন করে দাও, অ্যাড করে দাও, আমাদের এক্সাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু টাইম বের করতে পারতেছি না দেখে আসলে এক্সামটা স্লো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। ওকে, এখন আসো যে কি পরিমাণ শক্তি জমা হয়েছে, একে আমরা বলি সঞ্চিত শক্তি ইউ। সো ইউ এর ভ্যালুটা কত? ইউ হচ্ছে তোমার হাফ সি ভি স্কোয়ার। হাফ সি ভি স্কোয়ার একটা ইউ একটা ফর্মুলা। এই যে ধারক, এই ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ জমা হয়েছে সেটার সঙ্গে সূত্রটা হচ্ছে সি কস টু ইউ ইকাস টু হাফ সি ভি স্কোয়ার। এখন আসো এখান থেকে আমরা আরেকটা সূত্র নিয়ে আসতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে দেখো সির একটা ভ্যালু আছে এখানে, সির ভ্যালু আমরা বসিয়ে দেই এরকম ভাবে। সির ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে দেখবা যে হাফ সির ভ্যালুটা কত? কিউ বাই ভি। কিউ বাই ভি, এই যেটা কিউ বাই ভি, আর এখানে ভি স্কোয়ার তো অলরেডি আছেই। তো কাটাকাটি করে দাও, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে হাফ, এখানে কিউ থাকবে আর এখানে একটা ভি থাকবে। তাহলে ইউ ইকস টু হাফ কিউ ভি। এটাও হচ্ছে কিন্তু আমাদের ধারকের মধ্যে কি পরিমাণ চার্জ বা কি পরিমাণ শক্তি জমা আছে এইটা বের করার সূত্র। তাহলে আমরা কিন্তু ধারকের চারটা সূত্র শিখে ফেলছি। একটা হচ্ছে সি ইকস টু কিউ বাই ভি, একটা হচ্ছে সি ইকস টু আর বাই কে, আর একটা হচ্ছে ইউ ইকস টু হাফ সি ভি স্কোয়ার, আর লাস্ট যেটা আসছে ইউ ইকস টু হাফ কিউ ভি। আমি একটু তোমাদেরকে এটা চারটা একটু আন্ডারলাইন করে দেই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। তাহলে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, তারপরে হচ্ছে এইটা একটা সূত্র, আর লাস্ট এইটা একটা সূত্র। এই চারটা সূত্র। ওকে, সো এই মোটামুটি হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। সো এইগুলা তুমি যদি পড়ো তাহলে কিন্তু, বা আমি আজকে সংজ্ঞা পড়াইতে পড়াইতে কিন্তু তোমাদের সূত্রগুলো পড়াই ফেললাম। আমার প্ল্যান ছিল আমি সংজ্ঞা পড়াবো, কিন্তু সংজ্ঞা পড়াইতে পড়াইতে আজকে সূত্রগুলো কিন্তু হয়ে গেছে। সো আগামী ক্লাসে, আজকের ক্লাস আমরা শেষ করে দেব। আগামী ক্লাসে আমরা কিন্তু টাইপ ওয়াইজ, দেখো টাইপ ওয়াইজ কিন্তু আমরা ম্যাথগুলোকে করব। এই চ্যাপ্টার থেকে আসার মতো যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমরা করব। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, আচ্ছা, তোমার কি কমেন্ট করছো? আমি ইগনোর কেন করবো? আমি বুঝতেছি না তো। কই তোমার কমেন্টগুলো কই? আচ্ছা, আগের পড়াগুলো বোঝো না এই জন্য ভালো লাগে না। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আসলে আমাদের তো সময় কম, তাই না? আমাদের লাইভগুলো হচ্ছে আধা ঘন্টা করে হয়। এই লাইভ ক্লাস শেষ করার পরে এবার পেইড ব্যাচ শুরু হয়ে যাবে। সো আসলে আমরা চেষ্টা করতেছি তোমাদের এই আধা ঘন্টা করে করে দিয়েই তোমাদের এই যত প্রবলেম আছে এগুলোকে কাভার করার জন্য। সো যখন আমরা পেইড ব্যাচগুলো যেহেতু এখন চলতেছে, সো এই জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো একটু সময় বিলম্ব হয়ে গেছে। সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আগামী, হয়তো বা এই মাস তো চলেই গেল, তোমার মার্চের এই 10-15 তারিখের পর থেকে আমরা দিনে ক্লাস নেব। আর যখন দিনে ক্লাস নেব তখন দেখা যাবে যে আমরা লং টাইম সেখানে সময় দিতে পারবো। আমাদের পেড ক্লাসগুলো রাতে হবে আর ফ্রি ক্লাসগুলো দিনে হবে। ওকে, সো যারা পেইডে জয়েন করতে চাও তারাও ফ্রি ক্লাস করতে পারবা, আবার যারা তোমার হচ্ছে ফ্রি পেইডে জয়েন হবে না তারাও ফ্রি ক্লাস করতে পারবা, সমস্যা নেই। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা তোমাদেরকে এখানে 10টা নাকি 8টা, 8টা দেখাইছি, মানে ক মার্কসের জন্য 8টা দেখাইছি। সো এই 8টা মাস্ট বি জ্ঞানমূলক, তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে।
ঠিক আছে? 8টা জ্ঞানমূলক মাস্ট বি কিন্তু মুখস্থ করতে হবে। সো আমরা আজকে জ্ঞানমূলক করছি এবং সূত্রগুলো শেষ করে ফেলছি। আগামী ক্লাসে আমরা এর পাশাপাশি টাইপ ওয়াইজ যে সূত্র ম্যাথগুলো তোমাদের দেখালাম, এই টাইপ ওয়াইজ ম্যাথগুলো কিন্তু আমরা করে ফেলবো। ঠিক আছে? টাইপ 1, টাইপ 2, তারপর টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এরকম করে করে আমরা টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো করে ফেলবো। সো এই জন্য তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাসে জয়েন থাকবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। আরেকটা অ্যানাউন্সমেন্ট বলে দেই যে কোর্সের ব্যাপারে, তোমার দুইজন ফ্রেন্ড যদি ভর্তি হয়, দুইজন বা 2 পার্সন যদি কোর্সে ভর্তি হয় তোমার রেফারে, তাহলে তোমার কোর্স ফিটা হচ্ছে একদম ফ্রি। তোমার জন্য কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। 10 তারিখ থেকে যে কোর্সটা শুরু হচ্ছে এইটার জন্য জাস্ট 2জন ফ্রেন্ড যদি ভর্তি হয়। ওকে, সো এটা মাথায় রাখো। সো আজকের ক্লাসটা আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আগামীকালকেই হবে ইনশাল্লাহ, রাত 10:30-10টার দিকে হবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঠিকমতো নিয়মিত পড়াশোনা করবে এবং যেই তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে সেই সাজেশনগুলোকে তোমরা ফলো করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।